যদি আমরা নিচ থেকে ফু দিই তাহলে অবভিয়াসলি পেপারটা কি হবে, উপরে উঠে যাবে, স্বাভাবিক ভাবে উঠে গেল। কিন্তু আমি যদি পেপারটার উপরে ফু দিই, পেপারটা কি কোনদিন উপরে উঠবে? অবভিয়াসলি না স্যার, ফু কই উঠছে, ফু উঠছে না। কিন্তু আমি যদি এনাফ জোরে ফু দিতে পারি, উড়ে গেল। নিচ দিয়ে তো উঠবে অবভিয়াসলি, আমি উপরে ফু দিচ্ছি, এই তো উপরে, এই তো উঠছে। তাহলে কেন হলো? কোথায় নিচ থেকে দিচ্ছি? এই তো। তাহলে এটা কিসের উদাহরণ হতে পারে? আমরা আগে পড়েছি এই চ্যাপ্টারে বার্নৌলির নীতি। ভেরি গুড। বার্নৌলির নীতিতে কি হচ্ছে দেখো, আমি যখন ওপরে ফু দিচ্ছি তখন কি হচ্ছে, ওপরে গতি বেগ বা গতিশক্তি কি হচ্ছে বলতো, বেড়ে যাচ্ছে। তো গতিশক্তি বেড়ে গেলে চাপ এখানে কি হচ্ছে, কম, আর নিচে চাপ কি হচ্ছে, তো এই উঁচু চাপ আর নিচু চাপ, এটা না চাপ কম, এটা চাপ কি বেশি। তাহলে নিচে চাপ বেশি বলে এই পেপারটাকে উপরের দিকে সরিয়ে দিচ্ছে। পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়ের আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। পদার্থের গঠন ও ধর্ম আজকে হচ্ছে পার্ট 4 এবং আজকে মোটামুটি লাস্ট এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারে এবার আমরা অঙ্ক পরের দিন করব। আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ইংলিশে তাকে বলবো ইলাস্টিসিটি, বাংলায় বলবো আমরা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? তো দৈনন্দিন জীবনে যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা দেখব যে একটা রাবার, যেটা দিয়ে আমরা কোনো কিছু গিট মারি বা কিছু বন্ধ করি, সেটাকে যদি টেনে ছেড়ে দিই তাহলে সে দেখবো আগের অবস্থায় আসার চেষ্টা করছে বা আগের অবস্থায় আসে। তাহলে এরকম ভাবে আমরা যদি দৈনন্দিন জীবনের কিছু উদাহরণ দেখি তাহলে সেই সমস্ত জায়গায় আমরা কতগুলো ক্ষেত্রে দেখব যে বস্তুকে যদি এমন ট্রিটমেন্ট করা হয় যে তার আকার আকৃতির পরিবর্তন হচ্ছে, সে তার পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে চায়। যেমন উদাহরণ দিতে পারি, তোমাদের স্প্রিং, একটা স্প্রিংকে আমি টেনে যদি ছেড়ে দিই দেখবে স্প্রিংটা লম্বা হবে বটে, কিন্তু আবার পুনরায় আগের অবস্থা বা আকার আকৃতি ধরে রাখবে। পদার্থের এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। সে তার নিজের পুনরায় আকার আকৃতিটাকে বজায় রাখার চেষ্টা করে বা সে যেমন ছিল সেরকম থাকতে চায়। উদাহরণ দিচ্ছি, তোমার সাথে আমার কোনো ঝগড়া ঝামেলা নাই, সুন্দর আছে, কিন্তু আমি যদি তোমাকে বিনা দোষে একবারই মেরে দিই তাহলে সেক্ষেত্রে তোমার মনে আমার প্রতি একটা রাগ জন্মাবে, যে স্যার শুধু শুধু আমাকে মারলো। স্বাভাবিক ভাই, আজকে তোমাদেরকে দু একবারই মেরেছি তো রেজাল্ট খারাপ হয়েছে, তোমাদেরকে আমি এতদিন ধরে কিচ্ছু ট্রিটমেন্ট করিনি, আমি গ্রুপে লিখেও ছিলাম, মেন্টাল প্রিপারেশন তোমরা নিয়েও এসেছিলে আজকে যে না স্যার ঠিক আছে, যারা 10 কম পেয়েছি তাদের খুব খারাপ। তো এতে আমার কোনো রাগের কারণ নাই, স্যার তো বলেই ছিল। কিন্তু হঠাৎ কিছু করলে না, তাও 2-4 বার তোমাকে এমন মেরে দিলাম, সেটা তোমার ক্ষেত্রে খারাপ লাগবে। তাহলে আমি তোমার থেকে বড় বলে হয়তো তুমি আমাকে বাধা দেবে না, কিন্তু তোমার বন্ধু যদি সেটা হয় তুমি তাহলে সেক্ষেত্রে বাধা দেবে, অবভিয়াসলি বাধা দেবে। তাহলে কি হলো, তোমার ওপর কেউ যদি বল প্রয়োগ করছে তাহলে তুমি সেই বলের প্রয়োগের বিরুদ্ধে একটা বাধা দিচ্ছ। কি এমন বাধা? নিজের আকার আকৃতি, নিজের সেলফ রেসপেক্ট, ডিগনিটিটাকে বজায় রাখার চেষ্টা করছে, যে না তুই আমাকে শুধু মারবি কেন। তাহলে কোন একটা পদার্থের এরকম যে আকার আকৃতিটাকে পরিবর্তন করতে চাইছি তার বিরুদ্ধে সে বাধা দিচ্ছে। উদাহরণ দিচ্ছি, একটা রাবার নিলাম আর একটা সেম সাইজের আমি লোহার তার নিলাম, দুটোকে উপর থেকে ঝুলিয়ে রাখলাম। এবার আমি রাবারটাকে যে হাতে এমনি করে টানি দেবো, লম্বা হয়ে যাচ্ছে। তার মানে আমি এর আকার আকৃতি পরিবর্তন করতে চাইছি, রাবার বেশি বাধা দিতে পারছে না। হ্যাঁ না বলো, ও বেশি বাধা দিতে পারছে না। কেন? যদি বাধা দিতে পারতো তাহলে রবারটাকে টেনে লম্বা করতে পারতামই না আমি। সেম তার পাশে দেখো লোহার তার আছে, সেই লোহার তার কি হচ্ছে, আমি যদি টানি তো লোহার তার একটুও লম্বা হবে না। তার মানে লোহা তার আকার আকৃতিটাকে এমন ভাবে বজায় রাখছে যে তার ওপর বাহ্যিক বলের কোনো ইফেক্টই হচ্ছে না। হ্যাঁ না বলো, ইফেক্ট হচ্ছে না ইন দ্য সেন্স যে আমরা চোখে দেখতে পাচ্ছি না, রাবার যতটা বেড়ে যাচ্ছে লোহার তো বাড়ছে না তার। তাহলে সেক্ষেত্রে আমি রাবার আর লোহার তার এক্ষেত্রে যদি দুটো সিচুয়েশনকে দেখি তাহলে আমার বলের বিরুদ্ধে সব থেকে বেশি কে বাধা দিল? লোহার তার। রাবার পারলো না বলে তার আকার আকৃতি পরিবর্তন হয়ে গেল। তো পদার্থের এই বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা দেওয়ার যে ক্ষমতা, তার আকার আকৃতি পরিবর্তনের এগেইনস্টে, বিরুদ্ধে, এইটাকে বলবো আমরা স্থিতিস্থাপকতা। তাহলে তুমি বলো একটা রাবার আর ইস্পাতের তার বা লোহার তার, কার স্থিতিস্থাপক ধর্ম বেশি হবে? লোহার তার। পট করে বলে না স্যার ইলাস্টিসিটি, রাবারের ইলাস্টিসিটি অনেক বেশি। ওটাকে ইলাস্টিসিটি বলে না বাবা। ইলাস্টিসিটি মানে বাহ্যিক বলের বিরুদ্ধে তুমি কতটা বাধা দিতে পারবে, এটাকে বলে ইলাস্টিসিটি। তো এরকম দৈনন্দিন উদাহরণ আমরা দিতে পারি।
একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি, তোমরা বলে দেখবে যে আগের ক্লাস থেকে সেটা তোমরা যদি বলতে পারো কিনা, আমি এতদিন ধরে যা পড়ালাম। আচ্ছা, আমরা যদি দেখি এক্ষেত্রে তাহলে পরে লজিক্যালি এই পেপারটার ওপর যদি আমরা নিচ থেকে ফু দিই তাহলে অবভিয়াসলি পেপারটা কি হবে, উপরে উঠে যাবে, স্বাভাবিক হয়ে উঠে গেল। কিন্তু আমি যদি পেপারটার ওপরে ফু দিই, পেপারটা কি কোনদিন উপরে উঠবে? অবভিয়াসলি না স্যার, ফু কই উঠছে, ফু উঠছে না। কিন্তু আমি যদি এনাফ জোরে ফু দিতে পারি, উড়ে গেল। নিচ দিয়ে তো উঠবেই অবভিয়াসলি, আমি ওপরে ফু দিচ্ছি, এই তো ওপরে, এই তো উঠছে। তাহলে কেন হলো? কোথায় নিচ থেকে দিচ্ছি? এই তো। তাহলে এটা কিসের উদাহরণ হতে পারে? আমরা আগে পড়েছি এই চ্যাপ্টারে বার্নৌলির নীতি। ভেরি গুড। বার্নৌলির নীতিতে কি হচ্ছে দেখো, আমি যখন ওপরে ফু দিচ্ছি তখন কি হচ্ছে, ওপরে গতি বেগ বা গতিশক্তি কি হচ্ছে বলতো, বেড়ে যাচ্ছে। তো গতিশক্তি বেড়ে গেলে চাপ এখানে কি হচ্ছে, কম, আর নিচে চাপ কি হচ্ছে, তো এই উঁচু চাপ আর নিচু চাপ, এটা না চাপ কম, এটা চাপ কি বেশি। তাহলে নিচে চাপ বেশি বলে এই পেপারটাকে উপরের দিকে সরিয়ে দিচ্ছে। তো এরকম প্র্যাকটিক্যালি আমরা এগুলো দৈনন্দিন জীবনে দেখতে পারি। যেমন আমরা রাবার আর তারের কথা বললাম, হঠাৎ মনে পড়লো বলে আমি এটা করে দেখালাম। তো রাবার তারের ক্ষেত্রেও সেম হচ্ছে। তাহলে কোনো একটা পদার্থের বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা দেওয়ার যত ক্ষমতা বেশি হবে, তার স্থিতিস্থাপকতা তত কি হবে, বেশি হবে। যেমন লোহার তার আর রাবার, কার স্থিতিস্থাপকতা বেশি হবে? স্যার লোহার তারের বেশি হবে, অবভিয়াসলি স্যার লোহার তারের বেশি হবে। কিছু কিছু পদার্থ আছে যারা বাহ্যিক বলের বিরুদ্ধে বিশাল একটা বাধা দিতে পারে, অর্থাৎ তাদের আকার আকৃতি পরিবর্তন করাই যায় না। দেখবে স্কুলে এরকম একটা ছাত্র বা ছাত্রী থাকে এরকম, যে তার গায়ে টাচ করলে তোমাকে খুন করে দেবে, এরকম একটা সিচুয়েশন। যে না তুই সাহস কি করে হয় যে তোমাকে ছুবি, এরকম একটা ব্যাপার। যে তার একটা লাইক ডন টাইপের ক্লাসে, যে ঠিক আছে মানে ও হাঁটবে তো আশেপাশে সব এরকম ফাঁকা হয়ে যাবে, যে ঠিক আছে এরকম একটা থাকে ক্লাসে কেউ একজন। তাকে কি বলি আমরা, যে তার বাধা দাঁড়াবার ক্ষমতা সবার হচ্ছে, তার সাথে কেউ লাগতে যায় না, না ঠিক আছে ওর থেকে অ্যাভয়েড করো। এইরকম পদার্থগুলোকে আমরা কি বলবি, না তো দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কেমন, না তো যাদের স্থিতিস্থাপকতা ধর্ম অনেক বেশি, যাদের বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা দেওয়ার ক্ষমতা একদম বিশাল মাপে, তার কোনো আকার আকৃতির পরিবর্তন হবে না, এদেরকে কি বলবো, পূর্ণ দৃঢ় বস্তু। যেমন হিরে, হিরেকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি তার আকার আকৃতির কোনো পরিবর্তন হয়ই না। তাই হিরে অনেকখানি পূর্ণ দৃঢ় বস্তুর মতো আচরণ করে। তাহলে পূর্ণ দৃঢ় বস্তু বুঝলাম, আমি বাইরে থেকে বল দিচ্ছি, তার আকার আকৃতি পরিবর্তন করার চেষ্টা করছি, আকার আকৃতি পরিবর্তনই হচ্ছে না, এটাকে কি বলছি, পূর্ণ দৃঢ় বস্তু। আবার যদি কিছু বস্তু দেখো, তাকে যদি ক্লাসের মধ্যে খুন করতে মাটিতে ফেলে মেরে দাও, তাও ও কিচ্ছু বলবে না, ও আবার গিয়ে চুপচাপ নিজের জায়গায় মাটি পুঁতে বসে থাকবে। এরকমও প্রাণী আছে স্কুলে, ঠিক আছে, প্রত্যেকের এরকম বন্ধু তোমরা স্কুলে দেখতে হবে। এইরকম বস্তুর বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা দেওয়ার কোনো ক্ষমতাই নাই, এদেরকে বলা হয় নমনীয় বস্তু। তুই এত নরম কেন, এত নরম সরম গোছের কেন, আমরা এরকম বলি, যে তোকে এত মানে পিটাচ্ছে আর তুই তাও কিছু বলছিস না। তাহলে এরা হচ্ছে নমনীয় বস্তু। নমনীয় বস্তু যেমন কি হচ্ছে, একতাল মাটি, একতাল মাটি খুব নরম, দেখবে ওই মাটি যদি একটা ঘুষি এরকম করে মারো, তাহলে মাটিতে তোমার ঘুষির ছাপটা থেকে যাবে, যেমন ছিল সেরকমই ছাপ থেকে যাবে। নমনীয় বস্তু বলেই তো আমরা মাটি থেকে প্রতিমা তৈরি করতে পারি না, নাক বানাচ্ছি, চোখ বানাচ্ছি, সবই করা যায়, পুরো আকার আকৃতি দেওয়া যায়। এবার যদি মাটির এইরকম গুণ না থাকতো, তাহলে আমি নাক বানালাম, নাকটা আবার আগের অবস্থায় ফিরে চলে গেলো, মাটি গোল হয়ে গেল, তাহলে আমরা কোনদিন প্রতিমা বানাতেই পারতাম না। তাহলে একতাল মাটি এইটা একটা বড় উদাহরণ নমনীয় বস্তু। যেমন সোনা, সোনা অনেকাংশে একটু নমনীয় পদার্থ, এইটাই পড়েছো, কারণ সোনাকে ইচ্ছা মতো আকার আকৃতি দেওয়া হয়। ধরো তোমার মায়ের যদি একটা সোনার কোনো বালা থাকে, যে তাকে তুমি এরকম মুড়িয়ে চ্যাপটা করে দিলে, দেখবে আগের অবস্থায় ফিরে আসবে না, প্লিজ করো না, মেরে ফেলবে আমাকে এটা দেখার পর। তো চ্যাপটা যদি করে দাও এরকম করে মেরে, কিছু মানে ও আগের অবস্থায় আর ফিরেই আসবে না। মানে কি, মায়ের হাতে সোনার বালা যদি থাকে, তাহলে তুমি তাকে বেঁকিয়ে টেকিয়ে দাও, দেখবে বাধার পরিমাণ খুব কম। কিন্তু সেম যদি অষ্টধাতুর কিছু পড়ে থাকে, লোহার পড়ে থাকে, তুমি তাকে দেখবে বাঁকাতে পারবে না। তাহলে সেক্ষেত্রে সব ধাতুর কি হচ্ছে, আমাদের বাইরের বলের বিরুদ্ধে বাধা দেওয়ার ক্ষমতা সমান নয়, এটা আমি বলতে চাইছি। আবার কিছু পদার্থ আছে যার আকার আকৃতি পরিবর্তন করতে চাইলে সে পট করে ভেঙে যায়, তাই না? যেমন তুমি তাকে টাচ করেছো, কাঁদতে শুরু করে দিয়েছে, যে কি বাবা মানে তো কিছু করলাম না, তুই কাঁদতে লেগে গেলি। এইরকম পদার্থ হচ্ছে ভঙ্গুর পদার্থ, এবং এই ধর্মকে বলা হয় ভঙ্গুরতা। মনে পড়ছে কিছু নাকি, যে এরকম কেউ আছে স্যার আমাদের,
ঠিক আছে, টাচ করলেও কাঁদতে শুরু করবে স্যার। টাচ না, চোখটা এরকম করে এই বাস শুরু করে দিয়েছে স্যার, ফাঁসি দিয়েছে। তুই তাহলে এরকম পদার্থের বৈশিষ্ট্যটাকে আমরা কি বলছি? ভঙ্গুরতা। ভঙ্গুরতা ইন দ্য সেন্স যে এটা ভেঙে যায়, ঠিক আছে, এটা খুব নাজো সে পালনা হতা হয় ইসকো, হ্যাঁ, যে ঠিক আছে বাবা ক্লাসেও আছে, ক্লাসে সব চুপ থাক, কিছু চিল্লামিল্লি হলেও ক্লাসেও ভেঙে পড়বে এখনই, ভঙ্গুরতা। ঠিক আছে, ওকে। এবার আমরা আলোচনা করছিলাম স্থিতিস্থাপকতা। এবার ধরো আমি কথা মানে বলছি যে কোন একটা স্প্রিং আছে, ধরো তাহলে কোন একটা জায়গায় আমি একটা স্প্রিং কে রেখেছি, প্লিজ কথা শোনো। এবার একটা স্প্রিং কে আমি কি করেছি, এরকম করে টানছি। যখন স্প্রিং কে এরকম করে টানবো আমি এটাকে বলবো বাহ্যিক বল। আমি একটা বাহ্যিক বল দিয়েছি স্যার, কত না তো এফ নামক একটা বাহ্যিক বল দিয়েছি। 2 নিউটন, 5 নিউটন, 10 নিউটন কিছু একটা হবে। রূপমা শোনো, 2 নিউটন, 5 নিউটন, 10 নিউটন কিছু একটা হবে, কিছু একটা বল আমি ওকে দিয়ে টানছি নিচে, বুঝতে পারছি? এবার এইরকম নিচে যখন টানবো তখন স্প্রিংটার দৈর্ঘ্য বাড়বে, হ্যাঁ না বলো? আচ্ছা ধরো স্প্রিংটার দৈর্ঘ্য বেড়ে এক্স হলো, স্প্রিংটার দৈর্ঘ্য বাড়লো, কিন্তু বাড়ার পর আমি যখন এই বাড়ার পর হাতটা এমনি করে ছেড়ে দেবো তখন বলো তো স্প্রিং এর উপর আবার ওপরের দিকে বল কাজ করবে, হ্যাঁ না বলো? আচ্ছা এই বলটা কি সেম বল হবে যে বল আমি টেনেছিলাম, হ্যাঁ না বলো? কারণ ওই বলটাই আবার কাজ করবে। এইটাকে বলবো আমরা প্রত্যানয়ক বল। কি বলবো? প্রত্যানয়ক বল। কোন একটা বস্তুর এরকম ভাবে, ভালোবাসো না, এরকম ভাবে যখন তার আকার আকৃতির পরিবর্তন করতে চাইবো, তো আকার আকৃতির পরিবর্তন হলো দিয়ে যখন আমি ছেড়ে দেবো তখন তার উপরের দিকে একটা বল কাজ করবে তাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এটাকে কি বলা হয়? প্রত্যানয়ক বল, ইংলিশে বলা হয় রেস্টোরিং ফোর্স। এখন কোন একটা বস্তু এই যে আকার আকৃতির পরিবর্তন করলাম, এই ঘটনাটাকে বলবো আমরা বিকৃতি। বিকৃতি কি না তো বিকৃতি কি, কোন একটা বস্তুর আকার আকৃতির পরিবর্তন করতে গেলে তার যে পরিবর্তন হলো এবং প্রাথমিক অবস্থায় যা ছিল তাকে বলবো তার বিকৃতি। তার মানে বিকৃতিকে আমরা এইভাবে বলবো, ভালো প্রশ্ন, পরিবর্তন বাই কি বলবো? প্রাথমিক, এই অবস্থাটা। এবার এটা কি বলে দিলেন স্যার, পরিবর্তন বাই প্রাথমিক দিয়ে কি বুঝছি? তো বুঝবো আমরা এইভাবে যে ধরো তুমি একটা তার নিয়েছো, লম্বা তার, এবার এই তারের তুমি দৈর্ঘ্য বাড়াচ্ছ, তো তারটাকে যখন লম্বা ভাবে টানবে তার দৈর্ঘ্য কি হবে বলো তো? বাড়বে। তখন সেই বিকৃতিটাকে তুমি বলবে অনুদৈর্ঘ্য বিকৃতি। কি বলবে? অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে বিকৃতির ভাগ একটা পড়ছি আমরা, অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি জিনিসটা কি? ধরো তুমি একটা তার আছে, সেই তারের প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, তাহলে একটা তারের প্রাথমিক দৈর্ঘ্য কত না তো স্যার? প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে কত? এল। এল হচ্ছে তার প্রাথমিক দৈর্ঘ্য। এবং তার নিচে এরকম করে তুমি টান মেরেছো বা একটা ভারী কিছু বাটখারা ঝুলিয়েছো, তার ফলে তার দৈর্ঘ্য বেড়েছে। দেখো এখানে কত বেড়েছিল? এক্স। তাহলে আমি ধরছি তার দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে আমি কি বলছি? দৈর্ঘ্য বৃদ্ধি কত? স্মল এল। মানে একটা লম্বা তার ছিল ক্যাপিটাল এল, তার দৈর্ঘ্য বাড়লো কত স্যার? স্মল এল। তাহলে আমরা বিকৃতিটাকে কি বলেছি? পরিবর্তন বাই প্রাথমিক। আচ্ছা তুমি বলো তো পরিবর্তনটা কত হয়েছে এখানে? স্যার আপনি তো দেখছেন দৈর্ঘ্য বৃদ্ধি লিখেছেন এল, তাহলে এলটাই পরিবর্তন হয়েছে, হ্যাঁ না বলো? তার মানে আমরা এখানে কি লিখবো? যে অনুদৈর্ঘ্য বিকৃতি সমান, অনুদৈর্ঘ্য বিকৃতি সমান কি হবে না তো স্যার? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এইভাবে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতিকে লিখবো। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি হবে না তো স্যার? দৈর্ঘ্য যতটা বাড়লো বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা কি বলবো? ডেফিনিশন কি বলবো? ডেফিনিশনটা কি স্যার? একটা কোনো তার নিয়েছেন, সেই তারের নিচে কোনো একটা বাটখারা ঝুলিয়েছেন বা কিছু একটা বল দিয়ে তাকে টেনেছেন, তার ফলে তার যতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এবং তার প্রথমে যতটা দৈর্ঘ্য ছিল তার যে অনুপাত, সেই অনুপাতটাকে বলবো কি আমরা? অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে কোনো একটা তারের ওপর একটা বল প্রয়োগ করেছি, ভালো করে বোঝো, বল প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্য কি হয়েছে? বেড়েছে। যতটা দৈর্ঘ্য বাড়লো তাকে তার আগের প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করো তাহলে তাকে কি পাবে তুমি? অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কোনো একটা তারের যতটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এবং তার প্রাথমিক দৈর্ঘ্য যতটা ছিল তার যে অনুপাত, তাকে কি বলছি আমরা? অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার সবসময় তো তারের দৈর্ঘ্য বাড়বে না,
তার আয়তনও হতে পারে। কোন একটা বেলুন নিয়েছো ধরো, তাহলে কোন একটা বেলুনের মধ্যে কি করেছো তুমি, তার প্রাথমিক আয়তন ছিল ধরো কিছু একটা, এবং তার আয়তন বেড়ে গেল, কোনো কারণে আয়তন বাড়তেই পারে, কি আছে আয়তন বাড়তে পারে না, আয়তন বাড়তেই পারে, কোনো কারণে আয়তন বাড়লো, কতটা বাড়লো স্যার, যতটা আয়তন বাড়লো এবং প্রথমে যতটা আয়তন ছিল তার যে অনুপাত তাকে তখন বলবো আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি কাকে বলবো, না তো স্যার যতটা পরিমাণ আয়তন বাড়লো বাই যতটা আয়তন ছিল, যেমন দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, যতটা দৈর্ঘ্য বাড়লো বাই যতটা দৈর্ঘ্য ছিল। তাহলে সেম ধরো আমি যদি বলি এখন আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি কাকে বলে, না তো ধরো তার প্রাথমিক আয়তন কত ছিল স্যার, না তো আমি বলছি কি প্রাথমিক আয়তন হচ্ছে স্যার ক্যাপিটাল ভি, এটা হচ্ছে প্রাথমিক আয়তন, আর তার আয়তন বৃদ্ধি হলো কত, না তো আমরা বলছি স্যার আয়তন বৃদ্ধি হলো কত, না তো আয়তন বৃদ্ধি হলো স্যার ছোট হাতের ভি স্মল ভি। তাহলে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি যেমন সংজ্ঞা লিখেছি সেরকমই কি লিখবো, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। কি হবে আয়তন বিকৃতিটা, না তো যেমন দৈর্ঘ্য বৃদ্ধি হলো এখানে কি লিখবো তাহলে আয়তন বৃদ্ধি, তাহলে এখানে কি লিখবো স্যার আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি বাই কি হবে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। এবার তুমি বলো এই জায়গাটায় যদি দেখো তাহলে তোর দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে স্মল এল, আর প্রাথমিক দৈর্ঘ্য ছিল, তাহলে এইটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য বিকৃতি। সেরকমই আয়তন বিকৃতি কি হবে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এটা হচ্ছে আয়তন বিকৃতি। এবার ধরো কোনো একটা জায়গায় আসতে, ধরো কোনো একটা জায়গায় এরকম ভাবে কোন একটা রড ঝুলছে, ধরো কোন একটা রড, একটা রড আছে এরকম, দেওয়াল থেকে অনেক সময় রড বেরিয়ে থাকে না, হ্যাঙ্গিং বিম এরকম টাইপের রড ঝুলছে, কিন্তু দেখো রডটাকে যদি দীর্ঘদিন এরকম ভাবে ঝুলিয়ে রাখা হয় রডটা কি হবে বলতো বেঁকে যাবে, হ্যাঁ না বলো কেন, ভরের জন্য বাঁধবে। তাহলে ধরে নাও রডটা বেঁকে গেছে, তো ধরে নাও রডটা এরকম করে বেঁকে গেছে, এরকম করে রডটা বেঁকে গেছে, ভালো করে বোঝো। তাহলে বেঁকে যাওয়ার ফলে দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, হ্যাঁ না বলো, এই যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটাকে আমরা বলবো ক্রিন্তন বিকৃতি। কি বলবো, এটার নাম হচ্ছে কি, না তো স্যার ক্রিন্তন বিকৃতি। তাহলে বিকৃতি ক রকমের পেলাম রে, 3 রকমের। কি কি পেলাম, একটা অনুদৈর্ঘ্য বিকৃতি, একটা আয়তন বিকৃতি, আর একটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতিটাকে সেই কোণটাকে বলছি, যে আকার আকৃতি চেনের জন্য যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটাকে আমরা বলছি কি ক্রিন্তন বিকৃতি। তার মানে কি, তার আয়তন একই থাকবে, শুধুমাত্র কি হবে আকৃতিটা চেঞ্জ হয়ে যাবে। দেখো আয়তন কি আছে, শুধু আকৃতিটা লম্বা ছিল এখন কি হয়েছে এরকম ভাবে বেন্ড হয়ে গেছে, বেঁকে গেছে, তাহলে আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে। আকৃতি চেঞ্জ হওয়ার জন্য আমাদের যে বিকৃতি সৃষ্টি হয়েছে তাকে কি বলছি আমরা ক্রিন্তন বিকৃতি। তাহলে বিকৃতির জিনিসটা কি, কোন একটা বস্তুর মধ্যে স্যার বল প্রয়োগ করলে তার যা পরিবর্তন হচ্ছে নাকি বিকৃতি। এবার তাহলে পরিবর্তন হলো, তার মানে স্প্রিং এর কথা পাবো, স্প্রিং এর নিচে আমি বল প্রয়োগ করেছি, তার ফলে স্প্রিং এর কি হলো আকৃতির পরিবর্তন হলো, তাহলে এখানে কি হলো বিকৃতি হলো। হওয়ার পর বিকৃতি হওয়ার পর কি হবে, আমি ওকে টেনে ছেড়ে দিয়েছি, হওয়ার পর এবার ওপরের দিকে কি কাজ করছে বলতো প্রত্যানয়ক বল। এই প্রত্যানয়ক বল প্রতি একক ক্ষেত্রফলে কাজ করলে তাকে বলা হয় পীড়ন। কি বলা হয়, পীড়ন। তাহলে প্রত্যানয়ক বল প্রতি একক ক্ষেত্রফলে কাজ করলে তাকে বলা হয় পীড়ন। তাহলে আমরা এখনো পর্যন্ত স্থিতিস্থাপকতা সম্পর্কে দুটো জিনিস পড়লাম, একটা পড়লাম কি বিকৃতি, আর একটা পড়তে চলেছি এখন আমরা পীড়ন। পীড়ন কাকে বলে স্যার, না তো পীড়ন মানে লিখতে পারবে তুমি বল বাই ক্ষেত্রফল, কিন্তু বলটা কেমন বল হবে বলো তো, প্রত্যানয়ক বল। আর প্রত্যানয়ক বল জিনিসটা আমি এক্ষুনি বোঝালাম, যে তুমি ওকে টেনে ছেড়েছো তাহলে তার আগার আকৃতি অবস্থা পুনরায় ফিরে পাওয়ার জন্য যে বলটা কাজ করবে, তাহলে পুনরায় ফিরে পাওয়ার জন্য যে বলটা কাজ করবে তাকে বলা হয় প্রত্যানয়ক বল। যেমন ধরো আমি ধরো বা তোমার বন্ধু তোমাকে একবারই মেরেছে, তোমার গালে সবার সামনে ঠাস করে একটা চড় মেরেছে, তোমার এখানে কি হয়েছে সেলফ ডিগনিটিতে একটা গায়ে লেগেছে, আঘাত লেগেছে, তাহলে তোমার চেঞ্জ হলো মনের মধ্যে নাকি, কি চেঞ্জ হলো একটা কিছু, যে আমার বন্ধু আমাকে ঠাস করে চড় মারলো, ঠিক আছে, তাহলে এবার কি হবে তুমি তার জন্য একটা বল ওর উপর প্রয়োগ করবে, প্রত্যানয়ক বল, এবং সেই প্রত্যানয়ক বলটা আমি ড্যামশোর বেশি হবে অবভিয়াসলি যে মেরেছিল তার থেকে। তো
এই যে প্রত্যানয়ক বলটা ফেরত দিলাম ওকে আমি প্রতি একক ক্ষেত্রফলে, সেটাকে কি বলছি অ্যাকচুয়ালি আমি? পীড়ন। তো যদি আমি সেম লজিক জিজ্ঞেস করি, তাই না রূপমা, বলো তো তাহলে পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটা আগে ঘটছে? পীড়ন ঘটছে আগে না বিকৃতি আগে ঘটছে? হ্যাঁ, কেন বিকৃতি আগে ঘটছে? ইয়েস, মানে বিকৃতি না হলে প্রত্যানয়ক বলই তো ফেরত পাবো না। তাহলে এ যদি আমাকে কোশ্চেন দেয় পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি আগে ঘটছে, তাহলে মনে রাখবি বিকৃতি আগে ঘটছে। তাই পীড়ন ও বিকৃতির মধ্যে, পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি হচ্ছে মৌলিক। মৌলিক মানে কি রে কথাটা? মৌলিক মানে বিকৃতি সর্বদা আগে ঘটবে। বিকৃতি আগে ঘটবে তারপরে কি হবে? পীড়ন হবে, নাহলে হবে না। বিকৃতি আগে ঘটবে তারপরে কি হবে? পীড়ন হবে। ক্লিয়ার? তাহলে পীড়নকেও আমরা সেরকমই তিনটি ভাগে ভাগ করতে পারবো। তাহলে প্রথমেই আসবে কি? অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে আসবে আমাদের অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন জিনিসটা কি হবে? ধরো তোমার কাছে কোন একটা জায়গায় তার আছে, কোন একটা তার, এরকম একটা লম্বা তার আছে, ধরো একটা তার। এবার এই তারের নিচে তুমি বলো তো একটা এফ বলের বাটখারা ঝুলিয়ে দিয়েছো, এফ বল নিচে কাজ করছে। তাহলে আমি এখনই কি বললাম? এফ বল যদি নিচে কাজ করে প্রত্যানয়ক বলটাও কত হবে বাবা? এফ। তাহলে এখানে তুমি খুঁজে পাচ্ছ কি? প্রত্যানয়ক বল। স্যার প্রত্যানয়ক বল কি? না তো প্রত্যানয়ক বলটা কত হবে? এফ। কেন? এটাকে সরিয়ে দিলে সে আবার আগের অবস্থায় এফ ফিরে পাবে। ইয়েস অর নো? প্রত্যানয়ক বলটা এফ হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে ক্ষেত্রফল কত? আমি ধরছি তারের ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফলটাকে আমি ধরছি এ। তাহলে তারের ক্ষেত্রফল কত হচ্ছে? এ। তাহলে আমি এখনই দেখালাম পীড়ন মানে কি হয়? বল বাই ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে অনুদৈর্ঘ্য পীড়ন মানে কত হবে? অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি হবে? অনুদৈর্ঘ্য পীড়ন মানে হবে এফ বাই এ। কেন? প্রত্যানয়ক বল বাই ক্ষেত্রফল। যেমন অনুদৈর্ঘ্য পীড়ন পেলাম সেরকমই আমরা পাবো আয়তন পীড়ন। আয়তন পীড়ন। আয়তন পীড়ন কাকে বলে? তাহলে যেমন অনুদৈর্ঘ্য পীড়ন পেলাম, অনুদৈর্ঘ্য পীড়নটা বোঝাতে পারলাম যে কোনো বস্তুর উপর ধরো এফ বল প্রয়োগ হচ্ছে, তাহলে তার উপর উপরের দিকে কত বল কাজ করবে? প্রত্যানয়ক বল। দেখো তাই বোঝানোর চেষ্টা করলাম আমি, এখানেই বুঝিয়েছি আমি, তাই না? তাহলে প্রত্যানয়ক বল কত কাজ করছে? এফ। এই প্রত্যানয়ক বল এফ প্রতি একক ক্ষেত্রফলে কাজ করলে তাকে কি বলছি আমরা? পীড়ন। তাহলে প্রত্যানয়ক বলটি প্রতি একক ক্ষেত্রফলে কাজ করলে তাকে কি বলছি আমরা? পীড়ন। তাকে আমরা বলছি পীড়ন। এখন আয়তন পীড়নটা কি হবে? তাহলে ধরো কোনো একটা বস্তুর ওপর প্রত্যানয়ক বল কত কাজ করলো? প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল কাজ করলো এফ। ধরো আমি কথা মনে বলছি, একটা এখানে বেলুন আছে, বেলুন আছে। এবার বেলুনের ওপর চারিদিক দিয়ে আমি এফ বল প্রয়োগ করেছি, এফ বল প্রয়োগ করেছি, এফ। তাহলে এফ বল প্রয়োগ করলে প্রত্যানয়ক বলটাও কত হবে? এফই হবে। তাহলে প্রত্যানয়ক বল কত হচ্ছে? এফ। আমি ধরে নিলাম এখানে প্রত্যানয়ক বল কত হচ্ছে? এফ। এবং আমি ধরে নিচ্ছি এর ক্ষেত্রফল কত? না তো এর ক্ষেত্রফল হচ্ছে স্যার এ, এর ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এখন আয়তন পীড়ন কত হবে? এগেইন সেম হবে, আয়তন পীড়ন কত হবে? এফ বাই এ। তাহলে এফ বাই এ, এটা হচ্ছে আয়তন পীড়ন। তাহলে আয়তন পীড়ন হলো। স্যার এবার কৃন্তন পীড়নটা শেখান। কৃন্তন পীড়ন শেখাতে গেলে আমি একটা নর্মাল উদাহরণ নিচ্ছি বা এক্সপেরিমেন্ট বা এক্সাম্পল নিচ্ছি। আমরা যদি দেশলাই বাক্স দেখি, কিন্তু দেশলাই বাক্স থেকে ধরো ট্রেটাকে আমি বার করে নিয়েছি, এরকমই একটা দেশলাই বাক্স থাকবে, কিন্তু তার ভেতর থেকে কি হবে? ট্রেটাকে আমি ধরো বার করে নিয়েছি, এরকম টাইপের, এরকম একটা দেশলাই বাক্স থেকে ট্রে বার করে নিয়েছি। এবার এরকম সিচুয়েশনে ট্রেটাকে যদি রাখি, এবার আমি লম্ব বল দিলে দেখো তার কোনো পরিবর্তন হবে না, শুধু লম্ব বল এরকম। কিন্তু আমি যখন একটু ট্যারা বল দেবো, এটাকে বলে তির্যক বল, তির্যক বল দেবো। তো যখন আমি একবার তির্যক বল দেবো, স্পর্শকীয় বল, তখন দেখো তির্যক বল দিলে ওর আকার আকৃতি দেখো পরিবর্তন হয়ে যায়। এটা কোন দেখো, প্রথমে দেখো আয়তক্ষেত্র ছিল, এবার দেখো সামহাও একটা সামান্তরিকের মতো লাগছে দেখতে, সামহাও। তাহলে আমি যখনই ওকে এরকম তির্যক বল দেব, তাহলে ও কি হচ্ছে? একটা দেখো আগের অবস্থা থেকে একটা সামান্য পরিমাণ হেলে যাচ্ছে, কিন্তু আবার দেখো এই বলটা সরিয়ে নিলে আবার সে আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। তাহলে আমি কোন একটা বস্তুর উপর যদি এইরকম ভাবে, এরকম ভাবে কোন একটা বস্তুর উপর যদি স্পর্শকীয় বল দিই বা এমন একটা ফোর্স দিই যেটা কোনাকুনি করে কাজ করছে, অ্যাঙ্গেল করে কাজ করছে, তখন আমরা যে বিকৃতি বা পীড়নটা পাবো তাকে বলছি অ্যাকচুয়ালি কৃন্তন পীড়ন। তার উদাহরণটা এরকম ভাবে আমরা দিতে পারবো, ভালো করে বোঝো। যেমন ধরো, ভালো করে বোঝো, যেমন ধরো যে আমার কাছে যদি একটা এরকম দেশলাই বক্স থাকে, এরকম একটা দেশলাই বক্স আছে,
এবার একটা দেশলাই বক্স আছে। এবার এই দেশলাই বক্সের উপর আমি একটা ফোর্স দিয়েছি এফ, ধরো একটা ফোর্স দিয়েছি এফ, কেমন দেখো আমি যেমন ভাবে টেরা ভাবে দিচ্ছিলাম সেরকম টেরা ভাবে এফ ফোর্স দিয়েছি। এবার টেরা ভাবে ফোর্স দেওয়ার ফলে কি হয়েছে, এই জায়গাটা এরকম ভাবে সরে গেছে, এই জায়গাটা এরকম ভাবে সরে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরকম ভাবে সরে গেছে, তাই না? সরে গেছিল। তার ফলে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছিল এই থিটা, দেখতো এই থিটাটা কি এর মতো লাগছে দেখতে, হ্যাঁ না বল? তাহলে এইটাই কি সেই ক্রিন্তন পীড়ন, এই ক্রিন্তন বিকৃতি হবে। তাহলে এটা হচ্ছে সেই ক্রিন্তন বিকৃতি, ঠিক আছে, ক্রিন্তন বিকৃতি। এইবার আমি যে ফোর্সটা দিয়েছি সেই ফোর্সটার এখানে কি হচ্ছে, এ ক্ষেত্রফলের উপর কাজ করছে, কিন্তু এই ফোর্সটা কেমন, এই ফোর্সটা হচ্ছে স্পর্শকীয় ফোর্স। তাহলে এটাকে বলছি আমরা কি, স্পর্শকীয় বল। কি বলছি আমি, স্পর্শকীয় বল। তাহলে কোনো একটা বস্তুর উপর যদি এরকম স্পর্শকীয় বল কাজ করে তাহলে সেই বস্তুটার আয়তন একই থেকে শুধু আকৃতিটা চেঞ্জ হয়ে যায়, আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। তখন আমরা যে পীড়নটা পাই তাকে বলবো ক্রিন্তন পীড়ন। এবং ক্রিন্তন পীড়ন মানে তুমি বুঝতে পারছো কত হবে, এফ বাই এ। এবং এক্ষেত্রে তুমি ক্রিন্তন বিকৃতিটা আরো ভালো করে বুঝতে পারলে যে ক্রিন্তন বিকৃতি অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। তাহলে এখানে দেখো যে অ্যাঙ্গেলটা তৈরি করেছিল সেরকমই লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে আমরা পীড়ন বিকৃতি সম্বন্ধে বুঝলাম। বিকৃতি মানেটা কি স্যার? সিম্পল কথা বলতে গেলে কোনো একটা তার আছে, তারকে টেনে লম্বা করছি স্যার, আমি তার উপর বিকৃতি প্রয়োগ করলাম। এবার ছেড়ে দিলে কি হবে, সে আবার তার আগের অবস্থায় ফিরে যেতে চাইছে, তাহলে সেই বলটা প্রতি একক ক্ষেত্রফলে কাজ করলে সেটাকে কি বলবো তুমি, পীড়ন বলবে। বাস এইটুকু গল্প, পীড়ন আর বিকৃতি এইটুকু বোঝালাম। এবার পীড়ন আর বিকৃতিকে ক ভাগে ভাগ করলাম আমরা, 3 ভাগে। একটা বললাম অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন মানে দৈর্ঘ্য বরাবর কাজ করবে। আয়তন পীড়ন মানে আয়তন বরাবর কাজ করবে। আর ক্রিন্তন পীড়ন তো তোমাকে বুঝলাম শুধু আকৃতিটা চেঞ্জ হয়ে যাবে, আর কিছু হবে না। তাহলে এই 3 রকমের বোঝালাম, ক্লিয়ার? এবার তুমি একটা কথা আমাকে বলো, যদি এইরকম একটা তার থাকে, তারের ওপর যদি আমি বিকৃতি বাড়াই, বিকৃতি বাড়াই মানে তার দৈর্ঘ্য যদি বাড়াতে থাকি, তাহলে এই যে পীড়নটা তৈরি হবে, পীড়নের মান বাড়বে না কমবে? বাড়বে। কেন? পীড়ন তো প্রত্যানয়ক বল স্যার। তাহলে আমি যদি এর বিকৃতি বাড়াতে থাকি পীড়নটাও কি হবে, অটোমেটিক্যালি বাড়বে, তাই না? তাই তো হবে স্বাভাবিকভাবে, যে আমি ওর আকার আকৃতি যত বেশি পরিবর্তন করবো প্রত্যানয়ক বলটাও কি হবে, বেশি পরিমাণ কাজ করবে। তাহলে কোনো একটা বস্তুর ওপর যদি আমরা বিকৃতি বাড়াই তাহলে কনসিকুয়েন্টলি তার পীড়ন বাড়ছে। এটা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। এবং রবার্ট হুক এখান থেকে একটা সূত্র লিখেছিলেন, সেটাকে বলবো আমরা হুকের সূত্র। তো হুকের সূত্র টপিকটা লেখো, লেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে। এতদূর আই হোপ সবাই লিখেছো, বুঝেছো। আমি খাতাগুলো একটু কয়েকজনের চেক করবো যারা মনে হয়েছে যে আমি টুকছো না। হ্যাঁ বলো। হ্যাঁ ওরকমই ভাবতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এবার কি লিখবো, হুকের সূত্র। তাহলে হুকের সূত্রটা লিখবো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে হুকের সূত্রটা কি বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কি হচ্ছে, বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে, যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কথাটা না লেখো তাহলে কিন্তু ভুল। তাহলে আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে দেখছি কি, পীড়ন সমানুপাতিক কি হচ্ছে বেটা, বিকৃতি। এবার হয় স্যার, হোয়াই স্থিতিস্থাপক সীমার মধ্যে কথাটা কেন স্যার? দেখো কোনো একটা বস্তুর স্থিতিস্থাপকতা একটা সীমা পর্যন্ত কাজ করে, তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। যেমন ধরো একটা রাবারকে তুমি যানজোরে টেনে দিয়েছো, রাবারটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তার মানে স্থিতিস্থাপকতা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কাজ করে। একটা তার, লোহার তারের উপর তুমি টেনে ধরে ঝুলে গেছো, তবে তো ছিঁড়ে যাবে, কারণ ওর স্থিতিস্থাপকতা ধর্মটা ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কোন একটা বস্তুর স্থিতিস্থাপকতার সীমার একটা নির্দিষ্ট মান আছে, এর বাইরেও যেতে পারে না। যেমন ধরো তোমার বন্ধু তোমাকে হয়তো পেন দিয়ে খোঁচাচ্ছে, তুমি ক্লাসে মন দিয়ে পড়া শুনছো, ঠিক আছে, তো তোমাকে একটু খোঁচাচ্ছে আর তুমি কিছু মনে করো, ঠিক আছে একবার করলে ঠিক আছে, আবার খোঁচাচ্ছে, একটা টাইম পর তোমার লিমিট অতিক্রম করে যাবে, তুমি এইটা বলবে, এই ভাই এবার লিমিট অতিক্রম হয়ে যাচ্ছে, বিকজ আমার ধৈর্যের একটা লিমিট আছে। সেরকমই বস্তুদেরও তো লিমিট আছে, তাই না? একটা লিফট, যেমন লিফটে উঠলে আমার প্রথম ভয় লাগে যে দড়ি ছিঁড়ে যাবে, এটা আমার সব থেকে বেশি ভয়, লিফটে আমি খুব ভয় পাই। তো লিফটের দড়ির তো একটা ক্যাপাসিটি আছে। এবার লিফটের দড়ির কথা ভাবো, ও প্রত্যেক দিন কত ওজন তুলছে নামছে, ওরও তো একটা টাইম পর নষ্ট হওয়ার আছে। তো একটা টাইম পর যদি কি হয়, আমরা বলি যে লিফটে এত জন উঠতে পারবে, তার বেশি হলে হবে না। তার কারণ কি? কারণ ওর ক্যাপাসিটি অতটা, মানে কি,
তুমি ওকে যত ইচ্ছা লোক ঠুসে ভরে দিতে পারো না। যে লিফটে এরকম করলাম যে ঠিক আছে লিফটের কোনো লিমিটই নাই, চলো এখানে 10টা তার উপরে আরেকটা র্যাক লাগিয়ে আরো 10টা ভরে দিচ্ছি ওপরে, নষ্ট হয়ে যাবে, কারণ ও ওর থেকে বেশি ক্যাপেবলই নয়। তাহলে কোন একটা বস্তুর ক্ষেত্রে আমরা দেখছি তার স্থিতিস্থাপকতার একটা সীমা আছে, এর বাইরে গেলে তাকে আর পারা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই সীমার মধ্যে স্থিতিস্থাপকতা কাজ করে, কেবল স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমাটা লিখে নাও, যে সীমার মধ্যে কোন একটা বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম কাজ করে, যে সীমার মধ্যে কোন একটি বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম কাজ করে, যে সীমার মধ্যে কোন একটি বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম কাজ করে, যে সীমার মধ্যে কোন একটি বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম কাজ করে তাকে স্থিতিস্থাপক সীমা বলে। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক সীমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে ফিরে আসি আমাদের টপিকে। তাহলে দেখো আমরা হুকের সূত্র থেকে কি পেয়েছি না, তো স্যার পীড়ন বিকৃতির কি হচ্ছে সমানুপাতিক। এবার তোমরা বলো, যদি সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেওয়া হয় তাহলে কি আসবে, একটা ধ্রুবক নাকি? সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলে কি আসবে, একটা ধ্রুবক। তাহলে লজিক্যালি পীড়ন সমান কি হবে না, তো পীড়ন সমান হবে ধ্রুবক ইনটু বিকৃতি। এই ধ্রুবকটা পদার্থের উপাদানের উপর নির্ভর করে, মাথায় রাখবি এই ধ্রুবকটা পদার্থের উপাদানের উপর নির্ভর করে। এই ধ্রুবকটা পদার্থের 1 নম্বর দিয়ে লিখলাম উপাদানের উপর নির্ভর করে, যে ধ্রুবকটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি, ধ্রুবক, এই যে ধ্রুবকটা দেখছো। তাহলে পীড়ন সমান ধ্রুবক ইনটু বিকৃতি। এখানে যে ধ্রুবকটা দেখছো সেই ধ্রুবকটা বেটা কি হচ্ছে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। পদার্থের উপাদান যদি চেঞ্জ করে দাও ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই ধ্রুবকটা বিশেষ করে নাম দেওয়া হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বললাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা একটা কথা লিখতে পারবো কি, যে স্যার ধ্রুবকটাকে যদি আপনি স্থিতিস্থাপক গুণাঙ্ক বলেন তাহলে আমরা কি লিখতে পারবো, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি হবে রে, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে পীড়ন বাই কি হবে, বিকৃতি। তাই মাথায় রাখবি স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি হয়, পীড়ন বাই বিকৃতি। এটা আমরা মাথায় রাখবো যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সবসময় কি হয়, পীড়ন বাই বিকৃতি। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হলো, পীড়ন বাই বিকৃতি। পীড়নের সাথে বিকৃতিকে যদি ভাগ দাও তাহলে তুমি স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বুঝলাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে। তাহলে লিখে নাও, স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা হলো, স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞাটা আমরা এখান থেকে লিখতে পারবো, লিখে নাও। কি লিখতে পারবে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাতকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাতকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত আছে, পীড়ন ও বিকৃতির অনুপাতকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আমি আলোচনা করতে চাইছি, তাহলে স্যার স্থিতিস্থাপক গুণাঙ্ক কি না তো স্যার পীড়ন আর বিকৃতির অনুপাত, পীড়ন আর বিকৃতির অনুপাত। তাহলে এর এককগুলো বার করা যেতে পারে, কি করে বার করবো একটু পরে দেখছি। তো প্রথমে দেখো, যেহেতু স্থিতিস্থাপক গুণাঙ্ক পীড়ন আর বিকৃতির অনুপাত, তাহলে পীড়ন আর বিকৃতি আমরা প্রত্যেকটাই দেখেছি 3 ভাগে ভাগ করা যায়, অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন পীড়ন। সেরকমই অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি। এর উপর ভিত্তি করে তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ককেও তুমি ক ভাগে ভাগ করতে পারবো ভাই, 3 ভাগে, নাকি হ্যাঁ না বলো। তাহলে প্রথমটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। কি বলা হয়, ইয়ং গুণাঙ্ক। তাহলে প্রথমটাকে বলবো আমরা ইয়ং গুণাঙ্ক। দ্বিতীয়টাকে আমরা কি বলবো, আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর 3 নম্বরটাকে বলবো আমরা দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ককেও 3 ভাগে ভাগ করলাম, একটা কি ইয়ং গুণাঙ্ক, তারপরটা হচ্ছে কি আয়তন বিকৃতি গুণাঙ্ক, গুণাঙ্ক লিখবে আয়তন বিকৃতি গুণাঙ্ক, এবং দৃঢ়তা গুণাঙ্ক। এই 3 রকমের গুণাঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর একটা হচ্ছে কি দৃঢ়তা গুণাঙ্ক। আই হোপ ক্লিয়ার হয়েছে 3টে জিনিস।
এখন স্থিতিস্থাপক গুণাঙ্কে যদি একক বার করতে চায় তাহলে প্রথমত তুমি বার করো বিকৃতির একক। বিকৃতির একক কি রে? তো বিকৃতি মানে কি জানি, বিকৃতি মানে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, হ্যাঁ না বলো? স্মল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি, হ্যাঁ না বলো? আর ক্যাপিটাল এল মানে কি? প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে আমার কেন জানি মনে হচ্ছে দুটোই যেন দৈর্ঘ্যের একক, হ্যাঁ না বল? কেন দৈর্ঘ্য বৃদ্ধি মানেও তো দৈর্ঘ্যের একক, আর প্রাথমিক দৈর্ঘ্য মানেও কি দৈর্ঘ্যের একক। তাহলে দুটো যদি দৈর্ঘ্যের এককের অনুপাত হয় কেটে গেলে কি থাকে রে? 1। তাহলে আমরা বলতে পারি বিকৃতির কোনো একক না, এটি একটি একক বিহীন রাশি। তাহলে বিকৃতি হচ্ছে আমাদের কি? একক বিহীন রাশি। কারণ কি এর কোনো একক পাবে না তুমি, কারণ কি হচ্ছে দুটোই দৈর্ঘ্যের একক। দেখো যেটা স্মল এল আছে এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর দৈর্ঘ্য বৃদ্ধি মানেও সেটা কিসের একক হবে? দৈর্ঘ্যের একক। যেমন তোমার দৈর্ঘ্য ছিল 2 মিটার, তোমার এখন দৈর্ঘ্য হয়ে গেছে 3 মিটার, তো তোমার দৈর্ঘ্য হলো কত? বাড়লো কত স্যার? 1 মিটার। কি করে মিটার বার করলি স্যার? 3 মিটার থেকে 2 মিটার বাদ দিয়ে দেন। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি মানেও কিন্তু দৈর্ঘ্যের একক, আর প্রাথমিক দৈর্ঘ্য তো দৈর্ঘ্যের একক হবেই। তাহলে যদি আমি দুটো দৈর্ঘ্যের একককে কেটে দিই তাহলে আমার কোনো এককই পড়ে থাকে না, সেজন্য বিকৃতি অবভিয়াসলি একটি একক বিহীন রাশি। এবং মনে রাখবি বিকৃতি কিন্তু মাত্রাহীন রাশিও হয়, অর্থাৎ বিকৃতির কোনো মাত্রা নাই। তাহলে বিকৃতি একটি একক বিহীন এবং মাত্রাহীন রাশি, এটা মাথায় রাখবো আমরা। তাহলে আমরা মাথায় রাখবো বিকৃতি হচ্ছে এককহীন এবং মাত্রাহীন রাশি। এখন আমরা যদি পীড়নের একক বার করতে চাই, পীড়নের একক না তো স্যার পীড়ন মানে কি বলেছেন আপনি? পীড়ন মানে বলেছেন বল বাই ক্ষেত্রফল। এবার বল বাই ক্ষেত্রফলের একক কি হবে? তাহলে স্যার সিজিএস পদ্ধতিতে আমরা এককটা লিখতে পারবো ডাইন পার সেমি স্কোয়ার, হ্যাঁ না বলো? আর এসআই পদ্ধতিতে কি লিখতে পারবো? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে পীড়নের এককটা আমরা সিজিএস পদ্ধতিতে কি লিখতে পারবো? ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। আর পীড়নের মাত্রাটাও পারবো কি করে স্যার? আরে পীড়নের মাত্রা চাপের মাত্রার সাথে সমান হবে, হ্যাঁ না বল? কেন পীড়নের মাত্রা চাপের সাথে সমান হবে? দেখ বল বাই ক্ষেত্রফল মানে কি হয়? চাপ। তার জন্য পীড়নের মাত্রা কি হবে স্যার? ml - 1 t - 2। তাই এখানে মাথায় রাখবো আমরা পীড়নের মাত্রা, পীড়ন ও চাপের মাত্রা কি হয়? একই নাকি? একই। তাহলে পীড়ন ও চাপের মাত্রা কি হবে? একই। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক বার করছিলাম। তাহলে আমরা বিকৃতির একক দেখলাম স্যার কোনো একক নাই, আর পীড়নের একক দেখলাম স্যার সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে তোমরাই বলো, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক যদি এখন লিখতে চাই আমি, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, তাহলে বলো যদি আমি দেখি সিজিএস পদ্ধতিতে, তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে স্যার? না তো স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? মানে স্যার পীড়ন বাই বিকৃতি। তার মানে স্থিতিস্থাপক গুণাঙ্কের যে এককটা পাবে সেটা কিন্তু পীড়নের একক বাই বিকৃতির একক, হ্যাঁ না বলো? ভালো করে বোঝো, স্থিতিস্থাপক গুণাঙ্কের যে এককটা পাবে সেটা কি হবে? পীড়নের একক আর বিকৃতির এককের কি হবে? ভাগ হবে। তাহলে এখন স্থিতিস্থাপক গুণাঙ্কের একক যদি বার করতে চাই তো হবে কি? না তো স্যার ওপরে আছে পীড়নের একক, তাহলে প্রথমে পীড়নের একক দিন। পীড়নের একক কি? না তো স্যার পীড়নের একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। আর বিকৃতির একক কি হয় স্যার? বিকৃতির একক তো হয় না, এক বিকৃতির একক হয় না। তাই মাথায় রাখবো কি স্থিতিস্থাপক গুণাঙ্কের সিজিএস একক কি হবে স্যার? ডাইন পার সেমি স্কোয়ার, যেটা কার এককের সঙ্গে সমান? পীড়নের এককের সাথে সমান। তাই মাথায় রাখবি স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর পীড়নের একক কি হবে? সেম বাট ডিফারেন্ট। তো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর পীড়নের একক কি হবে? পরস্পর সেম। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর পীড়নের একক কি হবে? সেম। আর এসআই পদ্ধতিতে তাহলে একক কি হবে স্যার? নিউটন পার মিটার স্কোয়ার, আর লেখার দরকার নাই। আর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি হবে? কার সাথে সমান হবে? চাপের মাত্রার সাথে সমান, এবং সেটা কত হবে? ml - 1 t - 2। এটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আমাদের পড়াশোনা। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে আমরা পীড়ন বিকৃতি হেন তেন নিয়ে প্রচুর আলোচনা করলাম, এবং আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ককে ক ভাগে ভাগ করেছি অ্যাকর্ডিং টু আওয়ার থিওরি? 3 ভাগে। একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, একটা আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর একটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমাকে বলবে। হ্যাঁ আছে তো, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের এককের এই যে এগুলো সবার চিহ্ন হবে এক এক করে। প্রত্যানয়ক বল। তাহলে আমরা এখন পড়বো কি স্থিতিস্থাপক গুণাঙ্কের একটা ভাগ,
তার নাম হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তো তাহলে প্রথমে আমরা পড়বো ইয়ং গুণাঙ্ক। তাহলে লেখো ইয়ং গুণাঙ্ক, টপিকের নাম লেখো। তাহলে ইয়ং গুণাঙ্ক দেখো, তাহলে আমরা আলোচনা করছি কি না, তো স্যার ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কি? আমরা কি বলেছিলাম? স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকারের, ইয়ং, আয়তন বিকৃতি আর দৃঢ়তা। কার উপর ভিত্তি করে ভাঙলাম না, তো স্যার পীড়ন আর বিকৃতি। পীড়নকে তিন ভাগে ভাগ করেছিলাম, কি কি? অনুদৈর্ঘ্য পীড়ন, কৃন্তন পীড়ন আর আয়তন পীড়ন। তেমনি বিকৃতিকেও তিন ভাগে ভাগ করেছিলাম, অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি। ইয়ং গুণাঙ্কটাকে লেখা হয় অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত আকারে। অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাত। তাহলে আমরা কি লিখবো? স্থিতিস্থাপক সীমার মধ্যে। কেন লিখলাম দেখো, ইয়ং গুণাঙ্ক মানে কি? ইয়ং গুণাঙ্ক মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি। তো অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকে কি বলছি আমরা? ইয়ং গুণাঙ্ক। তাই সংজ্ঞা লিখে রাখবো, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা বলবো কি? ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক বলে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকে তুমি কি বলবে? ইয়ং গুণাঙ্ক। তাহলে একটা কথা মাথায় ঢুকে থাকলো, স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকে কি বলছি আমরা? অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলছি ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্কের একক কি হবে স্যার? না তো ইয়ং গুণাঙ্কের একক কি হবে স্যার? সিজিএস পদ্ধতিতে একক হবে কি? ইয়ং গুণাঙ্ক মানেই কি? মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর স্থিতিস্থাপক গুণাঙ্কের যা একক হবে তাই। তাহলে ইয়ং গুণাঙ্কের সিজিএস একক হবে স্যার ডাইন পার সেমি স্কোয়ার। এসআই একক কি হবে স্যার? নিউটন পার মিটার স্কোয়ার। আর স্যার মাত্রা কি হবে? মাত্রা হবে স্যার ml-1 t-2। এটা হচ্ছে আমাদের লজিক। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার ইয়ং গুণাঙ্কের গাণিতিক ব্যাখ্যা, আমরা গাণিতিক ব্যাখ্যাটা দেখবো। এবার ইয়ং গুণাঙ্কের গাণিতিক ব্যাখ্যা। গাণিতিক ব্যাখ্যাটা কি জিনিস? তো ধরো তোমার কাছে একটা লম্বা তার আছে, আর তারের নিচে তুমি এম ভরের একটা বাটখারাকে ঝুলিয়ে রেখেছো। তাহলে লেখো, ধরি এল দৈর্ঘ্যের একটি তারের নিচে, এটা নিচে, হ্যাঁ, নিচে এম ভরের একটি বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাই লজিক্যালি আমি কি বলছি গাণিতিক ব্যাখ্যাটা, যে এল দৈর্ঘ্যের একটি তারের নিচে আমি কি করেছি? এম ভরের একটি বস্তুকে ঝুলিয়ে দিয়েছি। তাহলে বলো তো তারটির প্রাথমিক দৈর্ঘ্য কত? তো স্যার প্রাথমিক দৈর্ঘ্য কত? না তো প্রাথমিক দৈর্ঘ্য তো আমি বলেই দিয়েছি কত রে? এল স্যার প্রাথমিক দৈর্ঘ্য। আর নিচে এম ভর ঝুলিয়ে রেখেছো, তার মানে নিচের দিকে একটা বল কাজ করছে, হ্যাঁ না বলো? তাহলে সেই বলটা কত কাজ করছে? স্যার বলটা হচ্ছে mg, হ্যাঁ না বলো? বলটা কত কাজ করছে? mg। কেন? এম যদি বস্তুটার ভর হয়, নিচের দিকে কি বল কাজ করবে? ওজন বল, হ্যাঁ না বলো? ওজন তো mg হবে। আর ধরি তারটির ক্ষেত্রফলকে আমি ধরছি কত? a, এবং দৈর্ঘ্য বৃদ্ধি। কেন বলতো? নিচে যদি একটা ভারী ঝোলাও, তাহলে দৈর্ঘ্যটা কি হবে বলতো? বাড়বে, হ্যাঁ না বলো? দৈর্ঘ্যটা কি হবে বলতো? বাড়বে। কেন? তুমি নিচে একটা কিছু ঝুলিয়ে রেখেছো, নিচে কিছু একটা ঝুলিয়ে রাখলে তার দৈর্ঘ্যটা কি হবে বলতো? বাড়বে। তাই ধরো দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে স্মল এল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমি ধরছি কত? স্মল এল। তাহলে এই হলো সিচুয়েশন। এখন তাহলে আমি এগুলো থেকে কি পীড়ন লিখতে পারবো? পীড়ন জিনিসটা কি আমি লিখতে পারবো না বলো? স্যার পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে
এই পীড়নটাকে কি পীড়ন বলবো বলো তো? অনুদৈর্ঘ্য পীড়ন। কেন অনুদৈর্ঘ্য পীড়ন বলো তো? দৈর্ঘ্য বরাবর হচ্ছে, হ্যাঁ না না বলো? তাই এই যে পীড়নটা সেটাকে আমি ছোট করে এখানে লিখে দিচ্ছি, কি হবে? অনুদৈর্ঘ্য পীড়ন। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু অনুদৈর্ঘ্য পীড়ন, মাথায় রাখবি, অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে স্যার? না তো এক্ষুনি শিখিয়েছেন অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি হয়? পীড়ন মানে তো বল বাই ক্ষেত্রফল। তাহলে স্যার বল কত? বল দেখো কত আছে, mg, আর ক্ষেত্রফল কত আছে স্যার? a। তাহলে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। এটা কি হচ্ছে? অনুদৈর্ঘ্য পীড়ন। বলো এত দূর পর্যন্ত কোনো সমস্যা? অনুদৈর্ঘ্য পীড়ন। সেরকমই তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতিও পাবে তুমি। তাহলে স্যার অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? না তো অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? অনুদৈর্ঘ্য বিকৃতি, বিকৃতি মানে কি রে? স্মল এল বাই ক্যাপিটাল এল, হ্যাঁ না না বল? তাই তো শিখিয়েছি। তাহলে এখানে দেখ, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? স্মল এল। আর প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? ক্যাপিটাল এল। মনে কর বিকৃতির প্রথম সংজ্ঞাতে কি লিখেছিলাম? পরিবর্তন বাই প্রাথমিক। তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে স্যার? স্মল এল। আর প্রাথমিক দৈর্ঘ্য কত? ক্যাপিটাল এল। তাহলে এটাই কি হচ্ছে আমার? অনুদৈর্ঘ্য বিকৃতি। এটাই কি হচ্ছে আমার? অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী, ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতিকে কি বলা হয়? ইয়ং গুণাঙ্ক। মাথায় রাখবি, ইয়ং গুণাঙ্ককে ক্যাপিটাল ওয়াই চিহ্ন দ্বারা লেখা হয়। তাহলে ইয়ং গুণাঙ্ক কি করা হয়? ক্যাপিটাল ওয়াই চিহ্ন দ্বারা লেখা হয়। ইয়ং গুণাঙ্ক কি দিয়ে লিখবো? ক্যাপিটাল ওয়াই। সো আমি এখানে কি লিখবো স্যার? ক্যাপিটাল ওয়াই সমান, কেন ক্যাপিটাল ওয়াই মানেটা কি রে? ক্যাপিটাল ওয়াই মানে কি? ইয়ং গুণাঙ্ক, বিজ্ঞানী ইয়ং এর নাম অনুসারে। ইয়ং গুণাঙ্ক ওয়াই মানে কি হবে স্যার? অনুদৈর্ঘ্য পীড়ন হবে। তাহলে প্রথমে অনুদৈর্ঘ্য পীড়ন হবে, এখানে কি হবে? অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কত হয়? আমি বার করে নিয়েছি অনুদৈর্ঘ্য পীড়ন কত হয়, mg বাই a। তাহলে আমি কি লিখবো স্যার? mg বাই a। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে স্যার? না তো স্যার স্মল এল বাই ক্যাপিটাল। তাহলে এটাই হলো আমার কি? ইয়ং গুণাঙ্ক। আমি কি বুঝতে পারলাম জিনিসটা সহজ করে? তাহলে এটাই হলো আমার ইয়ং গুণাঙ্ক। এটা হলো কি আমার? ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্কটা আমার কি করে কাজ হয় বা কি করে বেরোয় সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বুঝতে পারলাম। এবারে হচ্ছে তার গাণিতিক ব্যাখ্যা, ঠিক আছে? এটাই হচ্ছে তার গাণিতিক ব্যাখ্যা। তাহলে ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে আমরা গাণিতিক ব্যাখ্যাটাকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করলাম। ওকে, এরপর আমরা কি পড়বো? না তো স্যার আয়তন বিকৃতি গুণাঙ্ক। চলো টপিকের নাম লেখো, আয়তন বিকৃতি গুণাঙ্ক। লেখো আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক, মাথায় রাখবি একে কে চিহ্ন দ্বারা লেখা হয়। লেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে, একই জিনিস, স্থিতিস্থাপক সীমার মধ্যে। এবার কি লিখবো তাহলে স্যার? আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে কি বলা হয়? আয়তন বিকৃতি গুণাঙ্ক, নাকি হ্যাঁ না না বলো? তাহলে কি লিখবো এখানে? কেন স্যার আয়তন বিকৃতি গুণাঙ্কটা কিসের জন্য হচ্ছে? আয়তনের জন্য হচ্ছে। তাহলে এখানে কি লিখবো স্যার? না তো স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন বিকৃতি গুণাঙ্ক বলে। তাহলে এটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে এটাকে কি বলছি আমরা? আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে এখন আমরা আয়তন বিকৃতি গুণাঙ্কটা আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? এবার দেখো আয়তন বিকৃতি গুণাঙ্কের ক্ষেত্রে তোমরা যদি একটু দেখো, আমরা যদি দেখি আয়তন বিকৃতি গুণাঙ্কের ক্ষেত্রে, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির যে অনুপাত তাকে আমরা কি বলছি? আয়তন বিকৃতি গুণাঙ্ক, এবং একে আমরা কে চিহ্ন দ্বারা লিখছি, কে। তাহলে আমরা যেমন ইয়ং গুণাঙ্ককে বললাম অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, সেরকমই আয়তন বিকৃতি গুণাঙ্ককেও বলবো আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত। দেখো তাই লিখে রেখেছি যে আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির অনুপাত। তাহলে লজিক্যালি ধরো তোমার কাছে কোনো একটা বস্তু ছিল যার প্রাথমিক আয়তন ছিল ক্যাপিটাল ভি। তাহলে গাণিতিক ব্যাখ্যা যদি আমাকে লিখতে হয় তাহলে আমরা লিখবো প্রাথমিক আয়তন কি ছিল? প্রাথমিক আয়তনটাকে ধরবো ক্যাপিটাল ভি। ওকে, এবং অন্তিম আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি কত হলো? ধরলাম স্মল ভি। কি করে আয়তন বৃদ্ধি হলো?
আচ্ছা ধর কোনো রকম ভাবে এমন সিস্টেম করেছি আমি যে এর আয়তনটা বাড়ছে, তাহলে যা ছিল তার থেকে আয়তনটা কি হয়েছে আমার বেড়ে গেছে, আয়তনটা বেড়ে গেছে, আয়তনটা আমার কি হয়েছে বেড়ে গেছে কোনো রকম ভাবে। কতটা বাড়লো না তো স্যার স্মল ভি, বেড়েছে কতটা স্যার স্মল ভি, ছিল কতটা ছিল হচ্ছে ক্যাপিটাল ভি, বাড়লো কতটা। এবার বাড়ার সময় দেখো যখন আয়তনটা বাড়বে তখন ভেতর থেকে একটা বল কাজ করবে, হ্যাঁ না বল, তাহলে এই বলটাই কি হবে প্রত্যানায়ক বল। মানে ধর এরকম একটা বেলুন ছিল, তাকে চাপ দিয়েছো বা বেলুনের ভিতরে বল বেড়ে গেছে বলে কি হয়েছে তার আয়তনটা বেড়ে গেছে, কোনো একটা সিচুয়েশন ভাবো। তাহলে এক্ষেত্রে আমরা ধরছি বল কত কাজ করছে আমি জানি না স্যার এফ, কত বল কাজ করছে আমি জানি না স্যার এফ বল কাজ করছে, আর আমি ধরে নিচ্ছি এর ক্ষেত্রফলটা কত, এর ক্ষেত্রফলটা কত এ। তাহলে এখন যেহেতু সিচুয়েশনটা পুরো আয়তনের উপর দাঁড়িয়ে আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে আয়তন পীড়ন, আয়তন পীড়ন কত হবে না তো আয়তন পীড়ন হবে এফ বাই এ, আয়তন পীড়ন কত হবে এফ বাই এ। এবং আমরা এখান থেকে আয়তন বিকৃতিটাও বার করতে পারবো, আয়তন পীড়নটা এফ বাই এ কেন হলো, আরে বাবা পীড়নের সঙ্গে বারবার বলছি পীড়ন মানে কি, পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে বল কত কাজ করছিল স্যার এফ, আর ক্ষেত্রফল কত কাজ করছিল এ, তাহলে এফ বাই এই হবে পীড়ন, 14 বার বলছি একই জিনিস। আর আয়তন বিকৃতি মানে পরিবর্তন বাই প্রাথমিক, পরিবর্তন কত না তো স্যার বেড়েছে ভি, আর ছিল কত স্যার ক্যাপিটাল ভি, তাহলে এটা হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে এখন এই আয়তন বিকৃতিকে আমরা কি চিহ্ন দিয়ে লিখি না তো স্যার একে চিহ্ন লিখি আমি কে দিয়ে, সেই জন্য আমরা কি লিখবো কে মানে কি হবে, কে মানে হবে আয়তন পীড়ন আর কি হবে আয়তন বিকৃতির অনুপাত। তাহলে আয়তন পীড়ন মানে কত এফ বাই এ, আর আয়তন বিকৃতি মানে কত হবে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে এইটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক। এখন একক কি হবে এক্স্যাক্টলি, এখানে যা যা একক লিখেছি সব এককই কি হবে এখানে সেম, তাহলে এটা একদম একই রকম হবে। তার মানে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে যা যা একক এবং মাত্রা ব্যবহার করব সব একক এবং মাত্রা কি হবে এইখানটাতে ব্যবহার হবে। তার মানে এরও সিজিএস একক হবে ডাইন পার সেমি স্কোয়ার, এসআই একক হবে কি নিউটন পার মিটার স্কোয়ার, এবং মাত্রা কি হবে ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, যেটা কার সঙ্গে সমান চাপের সঙ্গে সমান বা পীড়নের সঙ্গে সমান। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত, বোঝাতে পেরেছি আমি ক্লিয়ার। এবার তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক গেল, ইয়ং গুণাঙ্ক গেল, এবার পড়ে থাকলো কি দৃঢ়তা গুণাঙ্ক, লাস্টে লিখেছিলাম মনে করে দেখো। তাহলে দৃঢ়তা গুণাঙ্ক, এবার দেখো দৃঢ়তা গুণাঙ্কের ক্ষেত্রে কি হবে, দৃঢ়তা গুণাঙ্ক ভালো করে বোঝো, দৃঢ়তা গুণাঙ্ক একে আমরা এই চিহ্ন দ্বারা লিখবো এন, একে এন চিহ্ন দ্বারা লেখা হয়। এবার অনেক বইয়ে এন না লিখে দেখবে এরকম চিহ্ন লেখে এই 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 চিহ্নটার নাম কি রে, হ্যাঁ তো এটাকে অনেক সময় ইটা চিহ্ন দ্বারা লেখা হয়, সান্দ্রতাঙ্ক যেমন বোঝানো হয়। এবার সান্দ্রতাঙ্ককে যেহেতু ইটা চিহ্ন দ্বারা লিখছি সেজন্য এটাকে আমরা ইটা লিখবো না, কি লিখবো এন, সেজন্য আমার সুবিধা হবে বুঝতে, তাহলে এটা এন মানে হচ্ছে গুণাঙ্ক। এবার তাহলে আমরা যে ছবিটা এঁকেছিলাম যে স্যার কোনো একটা বস্তু এরকম ছিল, ওকে এরকম ছিল, এবার এর ওপর একটা ফোর্স দিয়েছি, এরকম একটা বল প্রয়োগ করেছি, এরকম একটা বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার ফলে কি হয়েছে ওর আকৃতিটা স্যার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ না বল, তার মানে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে থিটা। তাহলে আমরা পট করে কি বলবো স্যার যে এখানে কৃন্তন বিকৃতি কত হবে, আগেই বোঝালাম নাকি রে, কৃন্তন বিকৃতিটা কোনটা হবে বলতো থিটা, কৃন্তন বিকৃতিটা কি হবে বলতো থিটা। আর আমি কত বল দিয়েছি স্যার এফ, তাহলে বল কত, বল দিয়েছো তুমি এফ, আর ক্ষেত্রফলটা কত ধরবে বারবার কি ধরছো তুমি ক্ষেত্রফলটাকে এ, ক্ষেত্রফলটাকে বারবার এ ধরছো, তাহলে পরে এখানে তুমি কৃন্তন পীড়ন বার করতে পারো, হ্যাঁ না বলো, কৃন্তন পীড়ন কত হবে এফ বাই এ। তাহলে বারবার একই কথা বলছি যে দৃঢ়তা গুণাঙ্ক মানে কি হবে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। তাই এখানে একটা সংজ্ঞা লিখে নেবো, চট করে লিখে নাও, স্থিতিস্থাপক সীমার মধ্যে যাদের লেখা হয়নি একটু গ্যাপ রেখে লেখো সংজ্ঞাটা, একই সংজ্ঞা হবে বুঝতে পারছো তো, শুধু এখানে আয়তনের জায়গায় কি লিখবো বলতো কৃন্তন, আর এখানে আয়তনের জায়গায় কি লিখবো কৃন্তন, বাস তাহলে সংজ্ঞা হয়ে গেল একই, বুঝতে পারছিস তো, সব সংজ্ঞা দেখা কি, এখানে শুধু অনুদৈর্ঘ্য আছে, এখানে কি আছে আয়তন আছে, এখানে কি হবে কৃন্তন। তাহলে কি লিখবো স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির যে অনুপাত তাকে আমরা কি বলবো দৃঢ়তা গুণাঙ্ক, এবং একে এন চিহ্ন দ্বারা লিখবো। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির যে অনুপাত
তাকে কি বলবো আমরা? দৃঢ়তা গুণাঙ্ক। এবং এই দৃঢ়তা গুণাঙ্ক মানে কত? আমরা এন চিহ্ন দ্বারা লিখছি। তাহলে আমি বারবার কি বলছি? দৃঢ়তা গুণাঙ্ক মানে এন, আর এন মানে কি? ক্রিন্তন পীড়ন এবং ক্রিন্তন বিকৃতির অনুপাত। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো স্যার? এন মানে কি হবে? ক্রিন্তন পীড়ন। ক্রিন্তন পীড়ন কত রে বাবা? F/A। আর ক্রিন্তন বিকৃতি কত? থিটা। তাই এটা হচ্ছে আমার ক্রিন্তন পীড়ন এবং ক্রিন্তন বিকৃতির রাশিমালা। আর এককটা কি হবে? সেম সেম নাকি রে? এককটা কি হবে? সেম হবে না? তো যা এখানে দেখেছো সব একক এখানে সেম হবে। তো আমরা ইয়ং গুণাঙ্ক, আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক, এবং আমরা কি করলাম না? তো ক্রিন্তন বা দৃঢ়তা গুণাঙ্ক, তিনটে গুণাঙ্ক সম্বন্ধে পড়লাম। তোমাদের সিলেবাসে এত ডিটেল নেই, বাট আমি অনেক ডিটেল পড়িয়ে দিলাম। যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বে তাদের কিন্তু এগুলো খুব হেল্পফুল হবে ইন টার্মস অফ ক্লাস 11। তবে এগুলো জানাটা দরকার। এবার কোন একটা বস্তুর যদি দৈর্ঘ্যটাকে টানা হয়, অর্থাৎ তারকে টেনে লম্বা করছি, তুমি বলো তো একটা রাবার, মোটা রাবার আছে, তাকে টেনে লম্বা করছো, তাহলে তার কি হবে বলো তো? দৈর্ঘ্য বাড়বে, কিন্তু ব্যাসটা কি হবে? কমবে, তাই না? তাহলে ব্যাসেরও পরিবর্তন হবে, ঠিক তো? তাহলে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, ব্যাসেরও পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা একটা কথা লিখতে পারি, টপিকের নাম লেখো পয়সনের অনুপাত। প অন্তস্থ দন্ত স দন্ত ন, পয়সনের অনুপাত। টপিকটা লেখো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত দেখবে আমার নোটসে দেওয়া আছে, অসুবিধা নাই, একটু বুঝিয়ে না দিলে তোমরা বুঝতে পারবে না। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাতটা কি? দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে সংজ্ঞাটা লেখো। স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকে বলবো আমরা পয়সনের অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলে। তো দেখ এই তারটা নিয়েছি, ধর তারটার প্রাথমিক ব্যাস, ব্যাস হ্যাঁ মোটা ব্যাস, ধর প্রাথমিক ব্যাস, ভালো করে বুঝবি, প্রাথমিক ব্যাস হচ্ছে কত স্যার? ডি। আর প্রাথমিক দৈর্ঘ্য কত? না তো স্যার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল। এবার তুই বল, এই তারটাকে যদি আমি টেনে লম্বা করি, তারটা কি সরু হয়ে যাবে না? স্বাভাবিক স্যার শুরু হবে। তাহলে তারটাকে যখন আমি টেনে লম্বা করছি, তখন স্বাভাবিক স্যার তারটা কি হবে? অটোমেটিক্যালি সরু হবে। হ্যাঁ না বল? দেখ সরু হয়ে গেছে, বুঝতে পারছিস তো? একটা দেখ সরু হয়ে গেছে তারটা, তাহলে দেখ তার ব্যাস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ না বল? আগে ব্যাস এতটা ছিল, এখন ব্যাস কয়টুকু হয়ে গেছে? এইটুকু। তাহলে আমাদের ব্যাস কি হলো? পরিবর্তন হলো নাকি? ব্যাসের পরিবর্তন মানে কি বলতো? ব্যাস কমেছে নাকি রে? তাহলে ব্যাস হ্রাস কত হয়েছে? ডি। আমি ধরলাম ব্যাসটা কমে গেছে কত স্যার? ডি কমে গেছে ব্যাস, কিন্তু দৈর্ঘ্য কি হয়ে গেছে বলতো? বেড়ে গেছে। তাহলে আমরা কি বলবো? দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি এটাকে বলবো স্মল এল। এবার দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, একে কি বলা হয়? অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে দেখ অনুদৈর্ঘ্য বিকৃতি মানে আমি কি লিখবো স্যার? অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি লিখবো? অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি লিখবো? স্মল এল বাই ক্যাপিটাল এল। অনুদৈর্ঘ্য বিকৃতি মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। আর পার্শ্বীয় বিকৃতি মানে, পার্শ্বীয় মানেটা কি? পার্শ্বীয় মানেটা হচ্ছে, দেখ ভালো করে বোঝ, ভালো করে বোঝ। পার্শ্বীয় মানে হচ্ছে কি বোঝ? দেখ পার্শ্বীয় মানে বলতে পাশাপাশি, মানে পাশাপাশি তার ব্যাস ছিল এতটা মোটা স্যার, আর কি হলো? টেনেছি বলে কমে গেছে, তাহলে পার্শ্ব বরাবর বিকৃতি হয়েছে। হ্যাঁ না বল? তাহলে পার্শ্বীয় বিকৃতিটা কত লিখবো? স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এবার শোন, এখানে একটা মাইনাস সাইন দেয়, কেন বলতো মাইনাস দেয়? দেখ দৈর্ঘ্য বাড়লে এটা কি হবে বলতো? অটোমেটিক্যালি কমবে। মানে কি হবে? এখানে মাইনাস না দিলেও তুই পরে দিতে পারিস। এখন পয়সনের অনুপাত যদি বলি, পয়সনের অনুপাত ভালো করে বোঝ। পয়সনের অনুপাত সংজ্ঞাটা কি বলেছিলাম? পার্শ্বীয় বিকৃতি বাই কি? অনুদৈর্ঘ্য বিকৃতি। মানে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকে কি বলছি আমরা? পয়সনের অনুপাত। মনে রাখবি পয়সনের অনুপাতটাকে এই চিহ্ন দ্বারা লেখা হয়। চিহ্নটার নাম তোরা জানিস নিশ্চয়ই, সিগমা চিহ্ন। তাহলে এটা মানে কি স্যার? পার্শ্বীয় বিকৃতি
বাই কি হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্বীয় বিকৃতি কত, দেখ পার্শ্বীয় বিকৃতি কত স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর অনুদৈর্ঘ্য বিকৃতি কত স্যার স্মল এল বাই ক্যাপ। একটা মাইনাস কেন দেওয়া হয় বল, ভালো করে বোঝ। দৈর্ঘ্য যদি বাড়ে এটা অটোমেটিকলি কি হবে বলতো কমবে, এই কমার জন্য মাইনাস সাইনটা ইউজ করি আমরা, নেগেটিভ সাইনটা এই কারণে আমরা ব্যবহার করি। আই হোপ এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? ওকে, এবার পয়েন্ট করো স্প্রিং এর বল ধ্রুবক। এবার পয়েন্ট করো স্প্রিং এর বল ধ্রুবক। স্প্রিং এর বল ধ্রুবক দেখো, যদি কোনো একটা জায়গায় স্প্রিং এর বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক কোনো একটা জায়গায় যদি স্প্রিং কে রেখে দিই, কোন একটা জায়গায় স্প্রিং কে রেখে আমি এফ বল দিয়ে টানি, তাহলে এফ বল দিয়ে টানলে তার দৈর্ঘ্য কি হবে বাড়বে। দেখো এফ বল দিয়ে যদি টানি তার প্রত্যানয়ক বল তো ওইদিকে কাজ করবে নাকি, এখান থেকে একটা সংজ্ঞা বা সম্পর্ক লেখা যায় যে এফ প্রপোর্শনাল টু কি হবে এক্স। এবার দেখো এফ এইদিকে কাজ করে আর দূরত্ব এক্স এইদিকে মাপা হয়, কারণ এখান থেকে কত দূরত্ব গেছে, তাই এখানে একটা মাইনাস সাইন আমরা ইউজ করি। তো মাইনাস সাইন তুমি ইউজ নাও করতে পারো, আমি মাইনাস দিয়ে রাখলাম, বাট তুমি অ্যাভয়েড করতে পারো। অ্যাভয়েড মাইনাস সাইনটা কিসের জন্য বোঝায়, দিকের জন্য, যে এফ এই দিকে কাজ করছে এক্স কোন দিকে কাজ করছে এদিকে, আমি মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করছি কিন্তু। হ্যাঁ, তাহলে এফ সমান কে এক্স, আমি এখানে লিখে দেবো ঋণাত্মক চিহ্ন, কি বলে এটাকে অ্যাভয়েডের বাংলা কি রে, উপেক্ষা, উপেক্ষা করে পাই, উপেক্ষা করি করি কিছু একটা লিখে দাও এফ সমান কে এক্স। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে কে সমান এফ বাই এক্স, এই কেটাকে বলবো আমরা কি না তো স্যার স্প্রিং এর বল ধ্রুবক, এইটাকে বলবো স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে কাকে বলবো স্প্রিং এর বল ধ্রুবক, না তো একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে কোন স্প্রিং এর যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে বলবো তার স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে কোন একটা স্প্রিং এর যতটা পরিমাণ বল দরকার তাকে কি বলবো তার স্প্রিং এর বল ধ্রুবক। একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে কোন একটা স্প্রিং এ যতটা পরিমাণ বল প্রয়োজন তাকে বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক। মাথায় রাখবি স্প্রিং এর বল ধ্রুবক স্প্রিং এর অনমনীয়তা ধর্মকে প্রকাশ করে। অনমনীয়তা ধর্ম এটা কিন্তু অনেক স্কুলের পরীক্ষায় এসছে, বেলগড়িয়া হাই স্কুল বলো মিশন বলো এই কোশ্চেনটা দিয়েছে অনেকবার, যে স্প্রিং এর বল ধ্রুবক স্প্রিং এর কোন ধর্মকে প্রকাশ করে। তাই মাথায় রাখবি স্প্রিং এর বল ধ্রুবক সর্বদা স্প্রিং এর অনমনীয়তা ধর্মকেও প্রকাশ করবে। তাই স্প্রিং এর বল ধ্রুবক সর্বদা স্প্রিং এর কোন ধর্মকে প্রকাশ করবে, এটা অনমনীয় ধর্মকে। এবার কে এর যদি একক লিখি তাহলে একক কি হবে, কে এর সিজিএস একক কি হবে, তাহলে স্যার বলের একক তো ডাইন আর দৈর্ঘ্যের একক কি সেমি, তাহলে ডাইন পার সেমি। আর এসআই একক কি হবে স্যার, এসআই একক হবে নিউটন পার মিটার। আর যদি মাত্রা বার করতে চাই স্যার তাহলে বলের মাত্রা mlt - 2 আর দৈর্ঘ্যের মাত্রা এল, কেটে কুটে কত পড়ে থাকে, এটা কার মাত্রা বলতো, স্প্রিং এর বল ধ্রুবক, কিন্তু আরো একটা রাশি আছে কার নাম বলতো, তার পৃষ্ঠ টান। তাই মাথায় রাখবি স্প্রিং এর বল ধ্রুবক এবং পৃষ্ঠ টানের মাত্রা একক কিন্তু সেম, এটা স্কুলের পরীক্ষা দেবে, পৃষ্ঠ টানের মাত্রা একক সব কি হবে এক। তাহলে এটা মাথায় রাখবি স্প্রিং এর বল ধ্রুবক এবং পৃষ্ঠ টানের মাত্রার একক কি হবে সর্বদা একই হবে। তাহলে এই হলো স্প্রিং এর বল ধ্রুবক। এখন আমি যদি একাধিক স্প্রিংকে যদি জোড়া লাগাই তখন তাদেরকে বলা হয় স্প্রিং এর সমবায়। কি বলা হয়, স্প্রিং এর সমবায়। স্প্রিং এর দু রকম সমবায় হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। ধরো কোনো একটা জায়গায় একটা স্প্রিং এর একটার শেষ প্রান্তের সাথে আর একটা স্প্রিং কে জুড়ে দিয়েছো, তাহলে তুমি যে স্প্রিং এর সমবায়টা পাবে এটাকে বলা হয় স্প্রিং এর শ্রেণী সমবায়। এটাকে কি বলবো, স্প্রিং এর শ্রেণী সমবায়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে স্প্রিং এর শ্রেণী সমবায়। নেক্সট, এখন ধরো আমি নিচের দিকে ওকে এফ বল দিয়ে টেনেছি, নিচের দিকে কি করেছি এফ বল দিয়ে টেনেছি, ভালো করে বলছি নিচের দিকে এফ বল দিয়ে টেনেছি। এখন এক্ষেত্রে এর বল ধ্রুবক ধর k1, এর বল ধ্রুবক কত k2। তাহলে আমি কি ধরছি, ধরি স্প্রিং দুটির বল ধ্রুবক k1 ও k2,
এবং এফ বল প্রয়োগের ফলে তাদের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে x1 ও x2। তাহলে k1 এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে x1 আর k2 এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে x2। তাহলে আমরা কি লিখতে পারবো, যেহেতু এফ বল প্রয়োগ করছি, ভালো করে বলছি, তাহলে এই এফ বলটা কিন্তু এখানেও কাজ করছে এখানেও কাজ করছে, দুটো ক্ষেত্রে বলের পরিমাণ কি সেম। তাহলে এখন আমরা ফর্মুলা কি জানি স্যার, না তো ফর্মুলা জানি এফ সমান কি হয় kx। তাহলে এফ বলটা যদি এখানে কাজ করে এখানেও বোঝো ভালো করে এফ বলই কাজ করছে, তাহলে এফ সমান কত লিখবো k1 x1। তার মানে আমি কি লিখবো x1 সমান কত হবে f বাই k1। আর একটা জিনিস লিখতে পারবো স্যার, না তার একটা জিনিস লিখতে পারবেন f সমান কত হবে k2 x2, কেন এই fটাও তো সেম এখানে, আর এর দৈর্ঘ্য বৃদ্ধি কত x2, এর দৈর্ঘ্য বৃদ্ধি কত x1, আর f সমান কত kx হয়, তাহলে ক্যাপিটাল F সমান k1 x1, ক্যাপিটাল F সমান কত k2 x2। তার মানে এখান থেকে আমি লিখতে পারবো x2 সমান কত হবে f বাই k2। এখন ধর এই দুটোর বদলে, ভালো করে বোঝ, এই দুটোর বদলে ধর আমি একটা স্প্রিংই লাগিয়েছি, একটা স্প্রিং আছে এবং তার নিচে এফ বল প্রয়োগ করেছি। এখানে দৈর্ঘ্য কত হয়েছে, দেখো এখানকার দৈর্ঘ্য বৃদ্ধি স্যার x1 আর x2 মিলে কত হয়েছে x1 প্লাস x2। তো এখানেও যদি দৈর্ঘ্য বৃদ্ধিটা x1 প্লাস x2 হয় ওই এফ বল প্রয়োগ করার ফলে, তাহলে এর বল ধ্রুবককে এদের তুল্য বল ধ্রুবক বলা হবে। তাহলে লেখো, এখন অপর একটি স্প্রিংয়ে এফ বল প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি যদি x1 প্লাস x2 হয়, তবে সেই স্প্রিংয়ের বল ধ্রুবককে ওই দুটি স্প্রিংয়ের তুল্য বল ধ্রুবক বলা হবে। তার মানে কি বলতে চাইছি, যে এখন যদি আমি এই দুটো স্প্রিং এর বদলে একটা স্প্রিং ব্যবহার করি, যার এমন ভাবে ব্যবহার করব যে এখানে যতটা বল দিয়েছিলাম এখানেও ততটা বল দিয়েছি, এবং এই বল প্রয়োগের ফলে এখানে যতটা দৈর্ঘ্য বেড়েছিল এখানেও যদি ততটা দৈর্ঘ্যই বাড়ে, তাহলে পরে এর বল ধ্রুবককে এদের তুল্য বল ধ্রুবক বলা হবে। তুল্য মানে এই দুটো স্প্রিং যা কাজ করছে এই একটা স্প্রিং ততটাই কাজ করে দিচ্ছে। এখন তুল্য বল ধ্রুবক কে হলে আমরা কি লিখবো স্যার, তাহলে এফ সমান কত হবে বলতো k অফ x1 প্লাস x2। হ্যাঁ না বল, কেন স্যার এফ কে আর কি কাজ করছে এখানে x1 প্লাস x2। তার মানে আমি কি লিখতে পারবো, দেখ এইটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে f বাই k সমান x1 প্লাস কত লিখবো x2, বা f বাই k সমান x1 এর মান কত রে f বাই k1, আর x2 কত f বাই f সব কেটে দিতে পারবো, k1 সব কেটে দিতে পারবো। তাহলে আমি এখানে কি লিখবো, অতএব এখানে লিখছি দেখ, অতএব 1 বাই k সমান কত লিখবো 1 বাই k1 প্লাস কত হবে 1 বাই k2। তাহলে আমরা দেখলাম 1 বাই k সমান 1 বাই k1 প্লাস 1 বাই k2। এটা স্প্রিং এর কোন সমবায় পড়লাম, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কি করে বুঝলি, একটার পেছনে আর একটা লেগে আছে, এটাকে কি বলবি শ্রেণী সমবায়। এখন সমান্তরাল সমবায়টা কি, দেখ যদি এরকম হয় যে একটা স্প্রিং আর একটা স্প্রিংকে একই জায়গায় এরকম ভাবে বল প্রয়োগ করা হয় এফ বল দিয়ে, তখন তাকে বলবো কি আমরা সমান্তরাল সমবায়। এটাকে কি বলবো, দেখ পার্থক্য দেখতে পাচ্ছি, সমান্তরাল হয়ে আছে দুটো সমবায়, তাহলে এটাকে বলবো সমান্তরাল সমবায়। তাহলে স্প্রিং এর সমবায় পড়াচ্ছি আমি, এখন কি করাচ্ছি সমবায়, যেটাকে বলছি আমরা কি সমান্তরাল সমবায়। এখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, উভয় স্প্রিং এর
দৈর্ঘ্য বৃদ্ধি, উভয় স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়? একই, কত? এক্স। উভয় স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? এক্স। এবার ধর এর বল ধ্রুবক k1 আর এর বল ধ্রুবক k2, তাহলে স্প্রিং এর বল ধ্রুবক কত ধরছি? স্প্রিং এর বল ধ্রুবক ধরছি আমি কত স্যার? k1 আর k2। এবার এই এফ বলটা যখন কাজ করছে, তুই ভাব এই এফ বলটা কিন্তু এই দুটোতে সমানভাবে কাজ করবে না। কেন? কারণ এর k1 আলাদা আর এর k2 আলাদা। এখন স্প্রিং দুটিতে F1 ও F2 বল ক্রিয়া করলে মানে কি, এই স্প্রিং এ বল কত কাজ করছে? F1, এখানে কাজ করছে F1 আর এখানে কত কাজ করছে? F2। এবার তোরা বুঝবি, দেখ F মানে কি হবে বলতো? F1 প্লাস F2, হ্যাঁ না বলতো? এটা হচ্ছে। আর এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? x। দেখ x দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে F1 F2 ক্রিয়া করলে আমি কি লিখবো স্যার? F1 মানে কত? k1x, আর F2 মানে কত লিখবো? তাই তো হওয়া উচিত, k2x। আর f মানে কত হবে স্যার? f মানে হবে F1 প্লাস F2, মানে কত হবে? k1x প্লাস, এটা হবে f। আস্তে। এখন এই দুটো স্প্রিং এর বদলে যদি আমি এমন একটা স্প্রিং বসাই যার উপর f বল প্রয়োগ করলে তার সরণ কত হবে? x। স্যার আগে তো বলছিলেন আপনি x1 প্লাস x2, এখন কেন x আর x2x করলেন না? আরে দুটোতেই তো দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে? সেমই হবে, একসঙ্গে আছে। তাহলে দুটি স্প্রিং এর তুল্য রোধ, তুল্য বল ধ্রুবক k হলে f সমান কত হবে? kx। কেন হলো বোঝ, এই দুটো স্প্রিং এর ক্ষেত্রে কত বল কাজ করছিল? f। তাহলে এখানেও বল কত কাজ করবে? f। তাই সংজ্ঞায় লিখেছি। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? x, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? x। তাহলে এখানকার তুল্য যদি k হয় তাহলে স্যার এখানে কত হবে? f সমান kx। এবার এই fটা যদি এখানে বসাই তাহলে অতএব kx সমান x কমন নিয়ে নিলে দেখ k1 প্লাস কত হবে? x কমন নিলাম, আর x x কেটে দিলে k সমান কত পড়ে থাকছে? তাহলে এইটা হচ্ছে আমার সমান্তরাল সমবায়ে তুল্য বল ধ্রুবক। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য বল ধ্রুবক কত হলো? ক্যাপিটাল K সমান k1 প্লাস k2। আর এই ক্ষেত্রে আমরা কি দেখলাম? 1/k সমান 1/k1 প্লাস 1/k2। পীড়ন আর বিকৃতি আমরা একটু আগে কি বোঝালাম যে পীড়ন আর বিকৃতির ক্ষেত্রে স্যার না তো আপনি বিকৃতি বাড়ালে পীড়ন বাড়বে, কিন্তু একটা লিমিট পর্যন্ত। সেই লিমিটটাকে কি বলেছিলাম? স্থিতিস্থাপক সীমা। তার মানে আমি যদি এখন পীড়ন আর বিকৃতির একটা গ্রাফ অঙ্কন করি তাহলে আমি স্পষ্ট ভাষায় বলতে পারবো যে স্যার বিকৃতি যদি বাড়ে পীড়ন কি হবে? বাড়বে। কেমন ভাবে বাড়বে ভালো করে বুঝ। তাহলে পীড়ন সমান ধ্রুবক ইন্টু কত? বিকৃতি। নাকি রে? তোরা y সমান mx পড়েছিস, মনে আছে? y সমান mx, এইটা কেমন লেখচিত্র হয় বলতো? মূল বিন্দুগামী সরলরেখা, অঙ্কে পড়েছিস তো। দেখ পীড়ন বরাবর তো y কাজ করছে, হ্যাঁ না বল? আর বিকৃতি দেখ x বরাবর কাজ করছে। তাহলে এটা দেখ y সমান mx এর মতো লাগছে, হ্যাঁ না বল? তাহলে এটা যদি y ইকুয়াল টু mx এর মতো লাগে তাহলে এখানে পীড়ন আর বিকৃতির যে লেখচিত্রটা দাঁড়াবে সেই লেখচিত্রটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখাই হবে। কিন্তু কত দূর পর্যন্ত হবে? আফটার সাম লিমিট। এই লিমিটটাকে কি বলবো বলতো? স্থিতিস্থাপক সীমা। এরপর কি হবে? ধর একটা তার আছে, একটা তারকে যদি আমি বারবার এরকম করে বেন্ড করি আর ভেঙে যাবে। কেন? সেই স্থিতিস্থাপক সীমা কি হয়ে গেল? ক্রস করে গেছে। তাহলে স্থিতিস্থাপক সীমা ক্রস করে গেলে মানে কি হবে? তারটার মধ্যে একটা ভাঙন দেখা যায়, অর্থাৎ ততদূর আর পীড়ন বিকৃতি থাকে না। তোর বাড়ির লোক, মা, তোর টিচার তোকে বারবার বলছে পড়, তুই পড়ছিস না, পড়ছিস না, এটা করিস না, তুই তাও ওইটাই করছিস। একটা টাইম পর কি হবে বলতো? এই লিমিট অতিক্রম করে যাবে, তখন আর নিজেকে সেই জায়গায় রাখা যায় না, তার আউটকাম তোদের উপর যায়, তখন তোর বাড়ির লোক তোকে পিটাবে। তো সবকিছুর একটা লিমিট আছে, সবকিছুর একটা লিমিট আছে, এভরিওয়্যার ইজ লিমিট। তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। সেই স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে পরে আর পারা যায় না, নিজেকে সহ্য রাখা যায় না। ঠিক আছে? তো স্থিতিস্থাপক সীমার মধ্যে এক্ষেত্রে আমরা দেখবো কি হয়? স্থিতিস্থাপক অবসাদ হয়। অবসাদ মানে কি হয়? স্থিতিস্থাপকতা আর যেন কাজ করছে না, তখন তারটাকে বারবার এরকম বেন্ড করবো, তারটা পট করে একসময় কি হবে? ভেঙে যাবে।
সো সেই টাইমে কি স্থিতিস্থাপকতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাহলে পীড়ন আর বিকৃতির লেখচিত্র সাহায্যে আমরা এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারবো। ওকে, ঠিক আছে, চ্যাপ্টার শেষ আজকে। একটু আজকে লাস্টের টপিকটা একটু তাড়াহুড়ো করে হয়তো পড়ালাম, কারণ টাইম অনেক হয়ে গেছে আমার।